নমস্কার, আরও একবার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, আলোচনা করব, সেটা হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, সংক্ষেপে যেটাকে আমরা বলি এএসডি। আমাকে তো আপনারা সবাই চেনেন, আমি ডক্টর দেবশ্রী গঙ্গোপাধ্যায়, আমি পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট এবং আমি যুক্ত আছি রবীন্দ্রনাথ টেগোর হসপিটাল এর মুকুন্দপুর ব্রাঞ্চটির সঙ্গে। আসি এএসডির কথায়। এএসডি হচ্ছে একটা জন্মগত হার্টের অসুখ। জন্মগত বলতে বোঝাচ্ছি যে এএসডি ফুটোটা তৈরি হয় যখন বাচ্চাটা মায়ের পেটের ভেতরে বড় হচ্ছে, সেই সময়তেই কিন্তু এএসডি ডিফেক্টটা তৈরি হয়। আপনারা অনেকেই এর আগে আমার ফিটাল ইকোর ভিডিও দেখে থাকবেন, সেখানে দেখবেন আমি অনেক সময় বলেছি যে অনেক এরকম হার্টের অসুখ আছে যেটা ফিটাল লাইফে ডায়াগনোসিস করা সম্ভব, এএসডি কিন্তু তার ব্যতিক্রম। এএসডির ডায়াগনোসিসটা ফিটাল লাইফে করা খুব সহজ নয়, এবং যদি না এএসডি খুব বড় হয় তাহলে একে একেবারেই ফিটাল হার্টের মধ্যে দেখা যায় না, অর্থাৎ কিনা এটা কিন্তু জন্মের পরেই ডায়াগনোসিস হয়। এবারে আমার হাতে যে ছোট একটা হার্টের মডেল আছে, এই মডেলটার উপরে আমি দেখাবো যে এএসডি বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্টটা আসলে হার্টের মাঝখানে ঠিক কোন জায়গায় থাকে। আমি হার্টের ওপরের কাভারটা খুলে দিলাম। হার্টে দেখুন 4টে চেম্বার, ডান দিকের ওপরে এবং নিচে, বাঁ দিকের ওপরে এবং নিচে। ওপরের চেম্বার, এই বাঁ দিকের এবং ডান দিকের চেম্বার দুটোকে বলা হয় এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, বাঁ অলিন্দ, ডান অলিন্দ। এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট হচ্ছে এই দুটো অলিন্দের মধ্যে একটা ওয়াল থাকে বা একটা দেওয়াল থাকে, এই দেওয়ালে যে ছিদ্রটা দেখা যায় সেটা হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এবার আমি আমার ক্যামেরাটাকে আরও জুম করে হার্টের উপর দেখছি, এবং লেফট এট্রিয়াম, রাইট এট্রিয়াম, এই দুটো এট্রিয়ামের মাঝখানে এখানে দেখুন যেখানে আমি পেন রেখেছি, এটা হচ্ছে এট্রিয়াল সেপ্টাল ওয়ালটা, অর্থাৎ এই দেওয়ালটা দিয়ে হার্টের ওপরতলার দুটো ঘর ডিভাইডেড আছে। এই ওয়ালের মধ্যে, এবার আমি ডান দিক থেকে যদি দেখাই, এই ওয়ালের মধ্যে যখন হোল থাকছে সেটাকে বলা হচ্ছে এএসডি বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এই ওয়ালের এই ডিফেক্টের লোকেশন অনুযায়ী, ডিফেক্টটা হতে পারে ওয়ালের ওপর দিকে আছে বা মাঝে আছে বা নিচের দিকে আছে, এই ডিফেক্টের লোকেশন অনুযায়ী কিন্তু এএসডির বিভিন্ন নামকরণ হয়ে থাকে এবং তার ট্রিটমেন্টটাও পাল্টে যায়। এবারে আসি এএসডির কি সিমটম নিয়ে বা কি রোগ লক্ষণ নিয়ে বাচ্চারা আমাদের কাছে আসে সেই ব্যাপারে। খুব সাধারণভাবে যদি বলতে হয়, এএসডি এই অসুখটা কিন্তু বহু সময় ছোট বাচ্চাদের মধ্যে ধরা পড়ে না। আপনারা শুনলে আশ্চর্য হবেন যে যদিও এটা জন্মগতভাবে হার্টের মধ্যে থাকে এই অসুখটা, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা ধরা পড়তে দেরি হয় বেশ কিছু বছর। এবং আমার এরকমও বেশ অনেক পেশেন্ট আছেন যারা বয়স্ক মানুষ, কারোর ক্ষেত্রে হয়তো সেটা এএসডি প্রথম ধরা পড়েছে 40 বছরে, কারোর ক্ষেত্রে সেটা 5-এর দশকে বা 6-এর দশকেও হতে পারে। অর্থাৎ এএসডি এমনই একটা রোগ যেটার কিন্তু বিভিন্ন ধরনের তার বহিঃপ্রকাশ বা সিমটম হতে পারে। এএসডির কে আমরা সাইজ অনুযায়ী বা তার ডিফেক্ট ফুটোর কত তার সাইজ, সেই অনুযায়ী আমরা ওকে 3 ভাগে ভাগ করি, একটা ছোট, একটা মাঝারি এবং একটা বড়। একটা বাচ্চার পরিপ্রেক্ষিতে বলতে হলে যে কোনো এএসডি যদি 5 মিলিমিটারের কম হয় তাহলে সেটাকে আমরা ছোট ফুটোর অন্তর্গত ধরি, 5 থেকে 10 মিলিমিটার সেটা মাঝারি সাইজের এএসডি, এবং 10-এর ওপরে যে এএসডিগুলো থাকে সেগুলো কিন্তু বড় এএসডি। যেসব বাচ্চাদের ছোট বা মাঝারি এএসডি থাকে তাদের কিন্তু এই এএসডি একদম সাইলেন্টই থাকে বলা চলে এবং ধরা পড়ে না। আমি এর আগে আমার অন্যান্য ভিডিওতে বলেছি যে বাচ্চাদের হার্টে ফুটো থাকলে তার যা যা সিমটম হতে পারে, যারা জানতে আগ্রহী তারা আমার ওই ভিডিওগুলো দেখতে পারেন। বাচ্চাদের কমন যে সিমটমগুলো হয় সেই সিমটমগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এএসডির মধ্যে থাকে না, অর্থাৎ বাচ্চার গ্রোথ ফেলিয়ার বা হার্ট ফেলিয়ারের সিমটম, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে স্মল বা মিডিয়াম সাইজড এএসডি থাকছে সেই সিমটমগুলো অ্যাবসেন্ট থাকে। তাহলে কি করে ধরা পড়বে? ধরা পড়ে যখন বাচ্চা কোনো চাইল্ড স্পেশালিস্টের কাছে গেছেন এবং নিয়ে যাওয়া হয়েছে তাকে, এবং সে সময়তে তার বুকটা স্টেথো দিয়ে ডক্টর দেখছেন, সেই সময় অ্যাবনর্মাল হার্ট সাউন্ড বা অ্যাবনর্মাল মারমার সেই জিনিসগুলো থাকলে কিন্তু ডক্টররা তখন এএসডি সাসপেক্ট করেন এবং কার্ডিওলজিস্ট, আমাদের মতন কার্ডিওলজিস্টদের কাছে পাঠান যে বাচ্চার
ইকোকার্ডিওগ্রামের জন্য, এবং সেখানেই আমরা বুঝতে পারি যে এএসডির সাইজটা কীরকম আছে বা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কোনো আরও কোনো বড়সড় সমস্যা আছে। এটা যেমন আমি স্মল টু মিডিয়াম সাইজড এএসডির কথা বললাম, লার্জ এএসডির ক্ষেত্রে কিন্তু সিমটমগুলো একটু আলাদা হতে পারে। লার্জ এএসডির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা দেখি বাচ্চা খুব ঘন ঘন সর্দি কাশিতে ভুগছে, বা একবার সর্দি কাশি হলে সেটা সারছে না, বা তার গ্রোথ ফেলিয়ার হচ্ছে, এবং ডেফিনেটলি অ্যাবনর্মাল মারমার তো পাওয়াই যায়, এবং সেইগুলো লার্জ এএসডির ম্যানিফেস্টেশন হতে পারে। স্মল বা মিডিয়াম সাইজের এএসডির ক্ষেত্রে কিন্তু একটা ডেফিনেট পসিবিলিটি যে বাচ্চার গ্রোথের সঙ্গে ফুটোর সাইজ ছোট হতে পারে। মিডিয়াম সাইজের ডিফেক্টগুলো যেমন স্মলে কনভার্ট হতে পারে, স্মলগুলো বন্ধ হয়ে যেতে পারে, এটা খুব কমনলি দেখতে পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় যে এএসডি একটা নেই, একাধিক আছে, অর্থাৎ একাধিক ছোট ছোট ফুটো হার্টের মধ্যে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে ফুটোটা নিজের থেকে বা ন্যাচারাল ক্লোজারের চান্স কিন্তু বেশ বেশি। যদি একটা বড় ফুটোর জায়গায় একাধিক ছোট ছোট ফুটো থাকে, সেগুলো নিজের থেকে বন্ধ হয়ে যাওয়াটা ইজ মোর লাইকলি। কিন্তু আবার যদি দেখা যায় যে ফুটোর সাইজ হয়তো একটা ছোট বাচ্চা, হয়তো তার বয়স 3 বছর, এবং তার এএসডির সাইজ ইকোতে মেপে দেখা যাচ্ছে সেটা হয়তো 10 মিলিমিটার বা 15 মিলিমিটার বা কারোর ক্ষেত্রে 20 মিলিমিটার, সেই এএসডির কিন্তু বন্ধ হওয়ার চান্স খুব কম। এবং ইকোতে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারি, সেটা হচ্ছে এএসডি থাকার ফলে হার্টের উপর তার কি এফেক্ট পড়ছে। অর্থাৎ এই যে একটা ফুটো রয়েছে এবং ফুটোর মধ্যে দিয়ে অ্যাবনর্মাল ব্লাড সার্কুলেশন হচ্ছে, তার জন্য আমার হার্টে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা যেইভাবে বুঝি সেটা হচ্ছে আমাদের রাইট হার্ট এর চেম্বারগুলো, অর্থাৎ রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, বাংলায় বলতে হলে ডান দিকের অলিন্দ এবং নিলয়, এই দুটো চেম্বার কতটা বড় হচ্ছে। জেনারেলি দেখা যায় যে ছোট বা মাঝারি সাইজের এএসডি থাকলে কিন্তু রাইট হার্ট বড় হয়ে যায় না। সেটা আমরা ইকোতেও যেমন বুঝতে পারি, এক্সরেতেও বুঝতে পারি, ইসিজিতেও বুঝতে পারি যে রাইট হার্টের সাইজটা নর্মাল রয়েছে। কিন্তু যে ক্ষেত্রে লার্জ এএসডি আছে, অর্থাৎ 10 মিলিমিটারের ওপরে বা তারও বেশি, সেটা 15, 20, 10 মিলিমিটারের ওপরে যে কোনো মাপেরই এএসডি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু রাইট হার্ট এনলার্জমেন্টের চান্সটা অনেক বেশি। এবং সেটা আমরা দেখতে পারি একদিকে যেমন ইসিজি বা এক্সরেতে, অন্যদিকে তেমনই ইকোতে সেটা আরও ভালোভাবে পরিষ্কার করে ধরা পড়ে। যখন এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট ছোট বয়সে ধরা পড়ে না এবং সেটা যখন অ্যাডাল্ট লাইফে ফার্স্ট টাইম ডায়াগনোসিস হয়, তখন অনেক ক্ষেত্রেই যে মেইন সিমটমগুলো আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে প্যালপিটেশন, অর্থাৎ বুক ধড়ফড় করা, শর্টনেস অফ ব্রেথ, যেটাকে আমরা নিঃশ্বাসের কষ্ট, যেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে এসওবি বা শর্টনেস অফ ব্রেথ বলি। এবং সেটা তার মানে এই যে সামান্য কাজ করতে বা সাধারণ কাজ করতে গিয়ে একটু অতিরিক্ত শ্বাসের কষ্ট, হ্যাঁ, যেমন হয়তো 10টা সিঁড়ি উঠতে গেলে শ্বাসের কষ্ট হচ্ছে, সাইকেল করে খানিক দূর যেতে গেলে উনি হয়তো শ্বাসকষ্ট ফিল করছেন বা বুক ধড়ফড় করছে, এগুলো অ্যাডাল্ট এএসডির কমন সিমটমস। এবার আসি এএসডির চিকিৎসায়। ছোট অবস্থায় যখন এএসডি ধরা পড়ে তখন আমরা মেইনলি আমাদের ট্রিটমেন্ট সাজেশনটা দিই এএসডির সাইজ, বাচ্চার সিমটম এবং অ্যাসোসিয়েটেড প্রবলেমের উপর ডিপেন্ড করে। এএসডির সাইজ যদি স্মল টু মিডিয়াম হয় এবং বাচ্চার যদি এএসডির সঙ্গে অন্য কোনো হার্টের রোগ যুক্ত না থাকে, তাহলে কিন্তু আমরা অবজারভেশনই সাজেস্ট করি। এবং সেই অবজারভেশন পিরিয়ডের মধ্যে আমরা 6 মাস ছাড়া ছাড়া বাচ্চাটিকে অ্যাসেস করি, তার গ্রোথ কেমন হচ্ছে, তার হার্টে ইকোতে অন্য কোনো চেঞ্জেস আসছে কিনা, তার লাংসের প্রেশার বাড়ছে কিনা, ইত্যাদি নানান রকম প্যারামিটার্সের উপরে। যখন এএসডি 10 মিলিমিটারের ওপরে হচ্ছে, তখন তার ক্ষেত্রে অনেক সময় আমরা যখন রাইট হার্ট এনলার্জমেন্ট বিশেষত আমরা দেখতে পাই ইকোতে বা এক্সরেতে, এবং দেখি যে বাচ্চার গ্রোথ ফেলিয়ার হচ্ছে বা ঘন ঘন সর্দি কাশি জ্বরে ভুগছে, তখন আমরা তাকে কিছুটা অ্যান্টি ফেলিয়ার মেডিসিনের উপর রাখি। তাকে আমরা ডায়ুরেটিক্সও বলি, এবং সেটা দেওয়া হয় বাচ্চার হার্টের উপর যে এক্সেস ব্লাড ভলিউম সার্কুলেশন হচ্ছে তার এফেক্টটা কমিয়ে রাখবার জন্য। জেনারেলি 60 to 70% স্মল টু মিডিয়াম সাইজের এএসডি কিন্তু নিজে থেকে বন্ধ হয়ে যেতে পারে। লার্জ এএসডি বাচ্চাদের মধ্যে যেগুলো নিজে থেকে বন্ধ হয় না, তাদেরকে বন্ধ করতে হয়। এবার এই বন্ধ করতে যাওয়াটা দুভাবে হতে পারে, একটা হচ্ছে মাইক্রোসার্জারি, এবং আজকালকার দিনে
মাইক্রোসার্জারি কিন্তু খুব বেশি প্রসার লাভ করেছে এবং এটা একটা সেফ টেকনিক, বাচ্চার জন্য পেইনলেস এবং ফ্যামিলির জন্য খুব ইজিলি অ্যাকসেপ্টেবল, কারণ হসপিটাল স্টে কম, বাচ্চার ব্যথা যন্ত্রণা হচ্ছে না, বুকের ওপর কোনো কাটা দাগ থাকছে না। এইসবগুলোর জন্য মাইক্রোসার্জারি কিন্তু সবাই খুব ইজিলি অ্যাকসেপ্ট করেন এবং এটার গ্রহণযোগ্যতা আজকালকার দিনে অনেক বেড়ে গেছে। আরেকটা যে উপায় আছে সেটা হচ্ছে ওপেন হার্ট অপারেশন। এবার মাইক্রোসার্জারি সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। অনেকেই আমার ভিডিও দেখে আমার কাছে আসেন এবং বলেন যে আপনি তো অমুক জনের মাইক্রোসার্জারি করেছেন, তাহলে আমার বাচ্চা কেন করবেন না? উত্তরটা হচ্ছে মাইক্রোসার্জারি কাকে করা যাবে আর কাকে করা যাবে না সেটা কিন্তু বাচ্চার রোগটার উপর নির্ভর করে। অনেক এএসডি আছে যেটা কিনা সেন্ট্রালি প্লেসড হোল বলি আমরা, যার চারপাশে খুব সুন্দর দেওয়াল আছে এবং সেই দেওয়ালে আমি যদি বোতামটা বসিয়ে দিই সেটা খুব সুন্দরভাবে বসে থাকবে, কিন্তু এটা দুর্ভাগ্যজনকভাবে সবার ক্ষেত্রে এটা হয় না। এবং এএসডিরও বিভিন্ন রকম ফের আছে, সব রকমের এএসডি ডিভাইস দিয়ে বন্ধ করা যায় না। তা যাদের আমরা ডিভাইস দিয়ে বন্ধ করতে পারলাম না তাদের ক্ষেত্রে চিকিৎসাটা অবশ্যই ওপেন হার্ট সার্জারি। এবং আজকালকার দিনে সার্জিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্যও ওপেন হার্ট সার্জারি মানেই কিন্তু বুকের মাঝখানে বিরাট একটা কাটা দাগ সেরকমটা নয়। মিনিমালি ইনভেসিভ সার্জারি বলে যেই অপারেশন এখন করছেন আজকাল সার্জনরা, সেখানে কিন্তু খুব ছোট, অর্থাৎ 2 ইঞ্চি ইনসিশনের মাধ্যমে এএসডি বন্ধ করা যায় এবং সেটা সবসময় যে বুকের মাঝখানে দেখা যাবে তার স্কারটা তেমনও নয়। অনেক ক্ষেত্রেই সেটা বুকের পাশে, সাইডে বা একদম নিচ দিয়ে এমনভাবে সুন্দরভাবে করা হয় তার দাগ থাকে। সব মিলিয়ে বলতে গেলে মাইক্রোসার্জারি হবে না ওপেন হার্ট সার্জারি হবে, এই ডিসিশনটা কিন্তু আপনারা আপনাদের কার্ডিওলজিস্টের উপরেই ছাড়বেন, কারণ কার্ডিওলজিস্টই তেমন ডক্টর যিনি সবথেকে ভালো বুঝবেন যে এই বাচ্চাটির জন্য বেস্ট এবং আইডিয়াল ট্রিটমেন্ট কী, এবং সেই অনুযায়ী উনি আপনাদের গাইড করবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন এমন আপনাদের জন্য রাখতে পারলাম যেটা থেকে আপনারা এবং আপনাদের বন্ধুবান্ধবরা অনেক কিছু জানতে পারবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যেন আরও অনেকে আমার এই ভিডিওটা দেখতে পারেন এবং এই ইনফরমেশনগুলো জানতে পারেন।